Now I am going to the topics, that is the different types of ages of ulcer. এতে দেখছি কোনটা sloping ulcer. It is seen in all healing ulcers such as traumatic ulcer, venous ulcer. যে আলসারটা হিলিং স্টেজে যাচ্ছে সেখানে তার এজটা থাকবে স্লোপিং। পাঞ্চ আউট এজ is seen in the gometus ulcer and tropic ulcer. Gometus ulcer বলতে আমরা বুঝি কোনটা সিপিলিটিক আলসার। যদিও সিপিলিস ডিজিজটা আমাদের দেশে এখন কম বাট আছে, এবং সিপিলিসটা এমন একটা প্রবলেম, ও যখন আলসার ফর্মেশন হয় তার আগে কিন্তু খুব সহজে ডিটেক্ট করা যায় না। ভিডিআরএল টেস্ট আছে বা অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে খুব সহজে ডিটেক্ট করা যায় না, বাট হোয়েন দেয়ার ইজ অ্যান আলসার, তো আলসারের ক্যারেক্টারিস্টিক দেখে আমরা ডিটারমিন করতে পারি যে দিস ইজ এ কেস অফ সিপিলিস। আচ্ছা, তারপরে গোমেটাস আলসার হ্যাভ এ পাঞ্চড আউট এজ ডিউ টু এন্ড আর্টারাইটিস অবলিটারেন্স। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, এখানে একটা সিচুয়েশন সৃষ্টি হয় যেটাকে আমরা বলি এন্ড আর্টারাইটিস অবলিটারেন্স caused by the syphilitic organisms. Chronic non-healing ulcers may also have punched out age. এটা দেখো পাঞ্চ আউট এজ, নিউরোপ্যাথিক আলসার, এখানেও কিন্তু একটা গোমেটাস আলসারের মতো সিপিলিটিক আলসারের মতো ক্যারেক্টারিস্টিক আসছে। হ্যাঁ, তারপরে আসছে কি আন্ডারমাইন্ড এজ is seen in the tuberculous ulcer, probably due to more destruction of the subcutaneous tissue than the skin. তাহলে এটা কেন হচ্ছে আন্ডারমাইন্ড এজ? এজটাকে মনে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আন্ডারমাইন্ড এজ এটা কেন হচ্ছে? হোয়াট ইজ দ্য রিজন অফ ডেভেলপিং সি নম্বরটা হচ্ছে যে আন্ডারমাইন্ড এজ। দিস ওয়ান দেখো, এজটা দেখো কেমন মনে হচ্ছে আন্ডারমাইন্ড হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? দেয়ার ইজ মোর ডিস্ট্রাকশন ইন দি সফট টিস্যু দেন দি স্কিন। স্কিনে তোমার এটা স্কিন, এখানে যতটুকু ডিস্ট্রাকশন হচ্ছে তার চাইতে ভিতরে সফট টিস্যুতে মোর ডিস্ট্রাকশন হচ্ছে। দ্যাট ইজ হোয়াই দে অ্যাজিউম দিস ক্যারেক্টারিস্টিক ফিচার। দি এজ ইজ ক্লাসিক্যালি থিন অ্যান্ড ব্লুইশ ইন কালার, এবং ওই এজটা ক্যারেক্টারিস্টিক্যালি একটা থিন থাকবে এবং ব্লুইশ ইন কালার থাকে। এরপরে আসছে কি রেইজড এজ, সেটা কোন সিন ইন দি রোডেন্ট আলসার অ্যান্ড বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা আর স্কোমাস সেল কার্সিনোমা দুটো স্কিন ম্যালিগনেন্ট আলসার। তো বেজাল সেল কার্সিনোমাকে আমরা বলি রডেন্ট আলসার। রডেন্ট বলতে ইঁদুর, ইঁদুরের মতো ইঁদুর যখন গর্ত করে করে চলে যায় ওই আলসারটা ওই রকম ক্যারেক্টারিস্টিক নেয়, যার ফলে আমরা ওটাকে বলি রডেন্ট আলসার। ইভার্টেড এজ, দ্যাট ইজ রোলড আউট এজ, সেটা কখন হচ্ছে? ইজ ডায়াগনস্টিক অফ স্কোমাস সেল কার্সিনোমা। The age grows very rapidly and it occupies the normal skin and thus gets the averted. Squamous cell carcinoma তে পাওয়া যায় the age is grows more rapidly and it occupies the normal skin and thus gets the averted pattern. তো এর এজটাকে বেশি গ্রো করছে। আর আগেবার আমরা দেখলাম যে স্কিনের চাইতে আলসারটা ভিতরের দিকে বেশি বাড়ছে, যেটাকে হচ্ছে আন্ডারমাইন্ড এজ হচ্ছে। তাহলে এই যে ফিচার and characteristic feature sloping age, punched out age, undermined age, raised age, basal cell carcinoma. basal cell carcinoma তে স্কিনের চেয়ে বেশি হয়ে গেছে আলসারের বেসটা। স্কোমাস সেল কার্সিনোমার আরেকটা পিকচার দেখো, এটা হাতে হয়েছে। Now another important thing for ulcer is the surrounding area. The surrounding area should be thick and pigmented, that is varicose vein. যদি আলসারটা যদি সারাউন্ডিং এরিয়াটাকে আমরা স্টাডি করি তাহলে দেখব যে এটা সারাউন্ডিং এরিয়াটা থিক এবং পিগমেন্টেড, সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারবো যেটা একটা ভেরিকোস আলসার হতে পারে। ভেরিকোস ভেন হয়েছিল আগে, তারপর থেকে আলসার হয়েছে। অনেক সিনিয়র মানুষদের পায়ে দেখবা যে স্পট 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 হয়ে গেছে, পিগমেন্টেড হয়ে গেছে, ওগুলো কিন্তু ভেরিকোস ভেনের জন্য হয়, এবং ওই সিচুয়েশনে আলসার হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আমরা ভেরিকোস আলসার বলি। আচ্ছা, থিন অ্যান্ড ডার্ক আর্টারিয়াল আলসার, যদি আলসারটা আর্টারির থেকে হয়ে থাকে তাহলে সারাউন্ডিং এরিয়া শুড বি থিন অ্যান্ড ডার্ক, পাতলা হয়ে যাবে এবং খুব ডার্ক কালার হবে। রেড অ্যান্ড ইডোমেটাস হবে কখন? স্প্রেডিং আলসার লাইক ডায়াবেটিক আলসার। যে ডায়াবেটিক আলসারের এটা দেখো সারাউন্ডিং টিস্যুটা দেখো, তাহলে সেটা থাকবে রেড অ্যান্ড ইডোমেটাস।
and scar around the ulcer, that is the Marjolin's ulcer. Have you heard the name of Marjolin? Is squamous cell carcinoma and commonly occurs upon a burn contracture. বার্ন কন্ট্রাকচার বা বার্ন আলসারের উপরে এটা ডেভেলপ করে, এই জন্য এটাকে তোমাকে বলা হয়েছে যে মার্জোলিনস আলসার। অবভিয়াসলি ইট ইজ ম্যালিগনেন্ট, নেভার ইট ইজ বিনাইন। নাও এবার যদি তুমি উনটাকে পালপেট করো, আলসারটাকে যে পালপেট করো, ইন্সপেকশনে তুমি তো দেখলে এত কিছু, পালপেট করলেও তোমাকে এজ, বেস, মোবিলিটি, ব্লিডিং অ্যান্ড সারাউন্ডিং এরিয়া, এই 5টা পয়েন্ট তোমাকে পালপেট করতে হবে। যে জিনিসগুলো তুমি ইন্সপেকশনে দেখেছো, ইউ শুড হ্যাভ টু অবজার্ভ দোজ থিংস বাই ইউর হ্যান্ড। তাহলে এই সেম জিনিসটাকে তোমাকে পালপেশন করতে হবে। নাও এরপরে ইন্সপেকশন পালপেশনের পরে তোমাকে আরেকটা জিনিস করতে হবে। হোয়াট ইজ দ্যাট থিং? ইউ মাস্ট হ্যাভ টু এক্সামিন দি রিজনাল লিম্ফ নোড। যেখানে আলসার আছে তুমি রিজনাল লিম্ফ নোডকে এক্সামিন না করলে ইউ উইল ডান এ মিস্টেক, গ্রেট মিস্টেক। সেটা কি? the regional lymph nodes may be tender or enlarged হতে পারে। তাহলে অ্যাকিউট সেকেন্ডারি ইনফেকশন, লিম্ফ নোড যত সময় পর্যন্ত ইনভলভ না হচ্ছে ইনফেকশনে, তত সময় পর্যন্ত ও তো এনলার্জ হবে না। The lymph node may be enlarged and tender in case of acute secondary infection. Non-tender and enlarged হলো যে শুধু এনলার্জ হয়েছে বাট ইট ইজ নট টেন্ডার। এটা কোন ক্ষেত্রে হয়? ক্রনিক ইনফেকশানে হয়। তাহলে অ্যাকিউট ইনফেকশানে এটা এনলার্জ এবং টেন্ডার লিম্ফ নোডগুলো, রিজনাল লিম্ফ নোড। আর ক্রনিক ইনফেকশানের ক্ষেত্রে রিজনাল লিম্ফ নোড এনলার্জ বাট নন টেন্ডার। আরেকটা ক্ষেত্র আছে কি, ইট মে বি নন টেন্ডার বাট হার্ড। লিম্ফ নোডটাকে নর্মালি তো হার্ড না, এই নর্মালি কি লিম্ফ নোড পাওয়া যায়? নো, নেভার, ইট ক্যান নট বি ফেল্ড। একটা সিচুয়েশান আসছে যেটা নন টেন্ডার বাট লিম্ফ নোড ইজ হার্ড, সেটা তখন কি সিচুয়েশান আমরা সন্দেহ করব যে ইট মে বি ডিউ টু স্কোমাস সেল কার্সিনোমা। নন টেন্ডার, লার্জ অ্যান্ড ফার্ম অ্যান্ড মাল্টিপুল। নন টেন্ডার, লার্জ, ফার্ম অ্যান্ড মাল্টিপুল যদি হয়ে থাকে তাহলে আমরা শান্ত ধারণা করব ইট মে বি কেস অফ ম্যালিগন্যান্ট মেলানোমা। তাহলে আমরা রিজনাল লিম্ফ নোড এক্সামিন করব এবং রিজনাল লিম্ফ নোড দেখেও আমরা অ্যাসেস করতে পারবো হুইচ টাইপ অফ আলসার ইজ ইট। Now, another thing we should have to see, that is the peripheral vessels. Dilated, detailed examination of the peripheral vessels is discussed under the peripheral vascular disease. এটা সাধারণত যখন আমরা ভাস্কুলার ডিজিজটা পড়াবো তখন এটা ডিটেলস আলাপ করব, বাট উই মাস্ট হ্যাভ টু এক্সামিন দি পেরিফেরাল ভাস্কুলার ভেসেলস। কেন পেরিফেরাল ভেসেলগুলো কেন করতে হবে? যে এটা ভেসেলকে ইনভলভ করেছে কিনা, টু ফাইন্ড আউট দিস থিং। ইফ দি ভেসেল বিকাম ইনভলভ, ইট মে বি ডাইলেটেড or it may be engorged হয়ে যাবে। তাহলে সেটা হয়েছে কিনা সেখানে আমাদের দেখতে হবে। প্রেজেন্স অফ উইক পালস অর অ্যাবসেন্ট পালস ইন্ডিকেটস পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। যদি আমরা কোনো রিজনাল পালস যদি আমরা কম পেয়ে থাকি, ধরো ফুটে আলসার আছে বাট আমরা দেখলাম যে পপলিটিয়াল এবং ফিমোরাল পালস বিকাম উইক, তো আমাদের এখানে কি ইন্ডিকেশন দেবে এরা? যে হয়তো বা তোমার এই আর্টারিটা ইনভলভ হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই সার্কুলেশন হাম্পার হচ্ছে বিধায়ী তোমার পালসটা উইক হচ্ছে। ঠিক আছে? নাও সেন্সেশন, ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ইন কেস অফ আলসার। লস অফ ভাইব্রেশন সেন্স অ্যান্ড লস অফ অ্যাঙ্কেল জার্কস অকার্স আর্লি ইন কেস অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি। Later, touch and pain are lost. Totally anesthetic feet are characteristics of leprosy. তাহলে যদি লেপ্রোসি আলসার যদি হয়ে থাকে তারও আছে ক্যারেক্টারিস্টিক ফিচার আছে যে টোটালি লিম্বটা হবে, কোনো সেন্সেশন থাকবে না। ঠিক আছে? আর ডায়াবেটিক আলসার যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি থাকবে? যে লস অফ ভাইব্রেশন সেন্স অ্যান্ড লস অফ অ্যাঙ্কেল জার্কস। তারপরে টাচ করলে এটা পেইন হবে, কিন্তু যদি পেন সেন্সেশন টোটালি লস হয়ে যায় তাহলে সেটাকে আমরা তখন ধারণা করব ইট মে বি এ কেস অফ লেপ্রোটিক আলসার। ফাংশন অফ দি জয়েন্ট, ইয়েস আলসার হয়েছে ডিস্টালি, বাট তোমাকে প্রক্সিমাল জয়েন্টের মুভমেন্টটাও দেখতে হবে, এটা অলসো ইম্পর্ট্যান্ট। জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে থাকে তাহলে আমাদের ধারণা করতে হবে হোয়েদার ইট মে বি ডিউ টু পেন অর ইট মে বি ডিউ টু ইনভলভমেন্ট অফ দি জয়েন্টস ডিউ টু ইনফিল্ট্রেশন অফ দি আলসার্স। তাহলে জয়েন্টের ভিতরে যদি আলসারটা ইনফিল্ট্রেট করে থাকে তাহলেও মুভমেন্ট রেস্ট্রিক্ট হতে পারে, অথবা পেন খুব সেখানে যার জন্যে জয়েন্টটা
মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। Another thing, we should have to see the varicose vein. What is it? Dilated superficial veins is called varicose vein. তো সেটা এখানে আছে কিনা, is if present it is most probably a varicose ulcer. যদি কোনো আলসারের সারাউন্ডিংসে ভেনগুলো ভেরিকোস্ট হয়ে থাকে তাহলে আমরা চোখ বুজে বলতে পারি যে ইট ইজ এ ভেরিকোস আলসার। Now there have the option for the systemic examinations also. What is that? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমাদেরকে একটু এক্সামিন করতে হবে। কেন করতে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা? যে এটা নিউরোপ্যাথিক আলসার কিনা সেটার জন্য আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ওটা এক্সামিন করতে হবে। তোমার ডায়াবেটিক ফুড যেটা কিন্তু এটা কিন্তু নিউরোপ্যাথিক আলসার হয়, সেখানে নার্ভগুলো ইনভলভ হয়ে যায়, নার্ভগুলো সেন্সেশন লস হয়, দেন লেটার অন আলসার ডেভেলপ করে। তো সেটা পেরিফেরাল নার্ভগুলো যদি আমি এক্সামিন করি তাহলে ডিটেক্ট করতে পারবো যে ওই আলসার বেরিং এরিয়াতে নার্ভের কোনো সেন্সেশন নাই। Now another thing is splenomegaly. What is it? Yes, but আলসার রয়েছে এক জায়গায়, সেখানে স্প্লিনটাকে কেন দেখতে হবে? ব্লাড ডিসকেরিসিস আছে কিনা সেটা, বা কোনো সিকেল সেল অ্যানিমিয়া আছে কিনা, এগুলোর থেকেও আলসার হয়, এবং সেগুলো যদি হয়েই থাকে তাহলে সেটার একটা এন্ড মানে থাকবে, আমরা পজিটিভ ফাইন্ডিং পাবো আমরা স্প্লিন থেকে, স্প্লিনোমেগালি পাবো। Cardiovascular system must have to be examined regarding the murmur of cardiac disease. সেখানে অনেক সময় আলসারে যে জায়গাগুলো ভেসেলগুলো যদি ইনভলভ হয়ে যায়, ওখানে টার্বুলেন্স হয় ব্লাডের, তা সেখানে মারমার পেতে পারি। বাট ওই মারমারটা দেখেই তুমি কখনোই ভাববা না যে এই পেশেন্ট হার্টের ডিজিজের পেশেন্ট। তোমাকে সেখানে হার্টটাকে এক্সামিন করতে হবে যে আলসারের ওখানে যে মারমার পাচ্ছ এবং হার্টে যদি মারমার পেয়ে থাকে কনসাইড করে, তাহলে তুমি কেন বলতে পারো যে ইয়েস এটা হার্টও ইনভলভমেন্ট আছে। ঠিক আছে, মারমারটা কেন হয়? এটা ব্লাডের টার্বুলেন্সের জন্য। হার্টের ভিতরে যখন ব্লাড একটা টার্বুলেন্স হয় ভালভুলার ডিজিজের ক্ষেত্রে, তখনই আমরা মারমার পেয়ে থাকি। ঠিক সেম থিং আলসারের ওখানে যখন ভাস্কুলার ইনভলভমেন্ট হয়ে যায় তখন স্টেট ফ্লোটা থাকে না, ওখানে একটা টার্বুলেন্স হয় অ্যান্ড উই গেট মারমার দেয়ার। বাট এই দুটো মারমার তোমাকে কনসাইড করতে হবে বিফোর তুমি ধারণা করতে যদি চাও যে এটা হার্ট ডিজিজ থেকে হয়েছে কিনা, তাহলে হার্টের মারমার এবং আলসার ওখানে যে মারমার পেয়েছি সেটাকে আমাদেরকে কোরিলেট করতে হবে। তাহলে ইন নাটশেল আমরা যেটা আলাপ করলাম সেটা হলো কি ইনস্পেকশন, পালপেশন, ইনভেস্টিগেশন। ইনস্পেকশনে আমরা কি দেখব? লোকেশন, সাইজ, শেপ, ফ্লোর, এজ, ডিসচার্জ অ্যান্ড সারাউন্ডিং এরিয়া, এতগুলো জিনিস আমরা ইনস্পেকশনে দেখব। পালপেশনে কি দেখব? এই সেম জিনিসগুলো, টেন্ডারনেস আছে কিনা, মোবিলিটি আছে কিনা, রিজনাল লিম্ফ নোড কেমন আছে, সেন্সেশন আছে কিনা, পালসেশন আছে কিনা। সেন্সেশন অ্যান্ড পালসেশন দুটোকে এক জিনিস? আচ্ছা, তাহলে সেন্সেশন আছে কিনা, পালসেশন আছে কিনা, জয়েন্টের ফাংশনটা কেমন আছে, অ্যান্ড অলসো দি সিস্টেমিক এক্সামিনেশান, যেমন নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলো আমাদেরকে এক্সামিন করতে হবে। এর বাইরে আমাদের কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন করতে হবে। দ্যাট ইজ, আমরা তো এই আলসারের সব কিছু দেখে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাইছি যে হ্যাঁ দিস আলসার মে বি টিউবারকুলাস, দিস আলসার মে বি সিপ্লিটিক অর আদার এলস, বাট উই নিড সাম প্রুফ। আমাদের কিছু ডকুমেন্টেশন দরকার। তার জন্য উই নিড দি কমপ্লিট ব্লাড পিকচার, দ্যাট ইজ দি ব্লাড সিবিসি, কমপ্লিট ব্লাড পিকচার। এর ভিতরে থাকে কি হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকে, টোটাল কাউন্ট থাকে, ডিফারেন্সিয়াল কাউন্ট থাকে অ্যান্ড ইএসআর থাকে। তো এই একটা আলসারের পেশেন্টে আমার এই ব্লাড কাউন্ট থেকে কি বেনিফিট আমরা পেতে পারি? অ্যানিমিয়া আছে কিনা, ইএসআরটা রেইজড কিনা, ইনফেকশান আছে কিনা, এগুলো ইনফেক্টিভ ফোকাস আছে কিনা, এগুলো আমরা ব্লাড কাউন্ট পিকচার থেকে দেখতে পারবো। আমরা এখানে যদি অ্যানিমিয়া পেয়ে থাকি, দেখলাম যে হেমোগ্লোবিন কম, চোখ কান বুঝে কিন্তু আমরা বলে দেব না যে এটা ডিউ টু আলসার। সেখানে উই হ্যাভ এ নিড ফর পেরিফেরাল ব্লাড ফিল্ম। হ্যাভ ইউ নো হাউ টু প্রিপেয়ার এ পেরিফেরাল ব্লাড ফিল্ম? তো সেখান থেকে যে দেখা যায় যে সেলগুলো যদি অ্যাটিপিক্যাল সেল থেকে থাকে তাহলে আমরা মনে করবো যে এটা ব্লাডের ইটসেলফ ডিজিজড, আর যে না থেকে থাকে তাহলে মনে করবো আলসারের কারণের জন্যই পেশেন্টের অ্যানিমিয়াটা হয়েছে। নাও অ্যানাদার টেস্ট উই হ্যাভ টু ডান, দ্যাট ইজ দ্য ইউরিন। এটা একটা রুটিন ইনভেস্টিগেশন, ইউরিন টেস্টটা আমরা করতে দেই। ইউরিনের রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট। যদি ডায়াবেটিক হয়ে থাকে এই পেশেন্টটা, তার ইউরিনে আমরা কিন্তু ব্লাড সুগার পাবো।
আচ্ছা, আরেকটা করা হয় কি চেস্ট এক্স-রে। হোয়াই উই নিড চেস্ট এক্স-রে? পালমারি কোনো ডিজিজ আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। আর একটা ইম্পর্টেন্ট থিং, উই শুড হ্যাভ টু কালেক্ট দি পাস ফ্রম দি আলসার সাইড অ্যান্ড শুড সেন্ড ফর কালচার সেন্সিটিভিটি, যেটা আমাদেরকে ইন্ডিকেশন দেবে হুইচ টাইপ অফ অর্গানিজম ইজ স্মল অ্যান্ড হোয়াট আর দ্য ড্রাগ সেন্সিটিভ ফর দিস অর্গানিজমস। আরেকটা করা যেতে পারে ড্রপলার স্টাডি অফ দি লিম্ব ভেসেলস, দ্যাট ইজ এনজিওগ্রাফি যেটাকে আমরা বলি। হ্যাঁ, আমরা অনেক সময় এনজিওগ্রাফির নামটা হরহামেশা শুনেছি, হার্টের ডিজিজ হলেই একটু বেশি কিছু হলেই কার্ডিওলজিস্ট আমাদের এনজিওগ্রাম করতে বলে। এনজিওগ্রাম ইজ নাথিং, এটা ওরা যারা করে সেটা হচ্ছে হার্টের ভেসেলগুলোকে ওরা স্টাডি করে কোথাও ব্লক আছে কিনা, বাট সেটা শুধু হার্টের জন্যে হচ্ছে। যে কোনো ভেসেলকে আমরা এটা স্টাডি করতে পারি, লিম্ব ভেসেলকে এনজিওগ্রাম করতে পারি, আপার আর্মে এনজিওগ্রাম করতে পারি। এটা এনজিওগ্রামটা করলে আমরা দেখতে পাবো যে ওই টার্গেটেড ভেসেলগুলোর ভিতরে কোনো ব্লক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্স-রে অফ দি পার্ট টু লুক ফর অস্টিওমাইলিটিস। তো অস্টিওমাইলিটিসটা হচ্ছে যেটা ইনফ্লামেশন অফ দি বোন হোয়ার বোন বিকাম ডেড, বোন ডেড হয়ে যায়, সেরকম সিচুয়েশানে অস্টিওমাইলিটিস যদি থেকে থাকে তা আছে কি না সেটাও আমাদেরকে একটা এক্স-রে করে দেখতে হবে, এবং এক্স-রে করলে বোঝা যায় হুইচ ওয়ান ইজ ডেড বোন, হুইচ ওয়ান ইজ লিভিং বোন। আরেকটা আছে কি, লাস্ট থিং হচ্ছে বায়োপসি। উন্ড থেকে একটু টিস্যু নিয়ে তুমি হিস্টোপ্যাথোলজির জন্য পাঠালে। তাহলে এতগুলো জিনিস আমাদেরকে করার পরে আমরা শিওর অ্যান্ড সার্টেন হলাম যে আমাদের আলসারটা এই। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট অপশনস ফর দিস আলসার? আলসার শুধু ডায়াগনোসিস করে ছেড়ে দিলেই হবে? নো, উই নিড দি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে, যদি আলসারটা স্প্রেডিং হয়ে থাকে তাহলে একরকম ট্রিটমেন্ট, যদি হিলিং আলসার হয়ে থাকে আরেক ধরনের ট্রিটমেন্ট, যদি আলসারটা ক্রনিক হয়ে থাকে আরেক ধরনের ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ, ঠিক আছে। যেমন ডায়াবেটিক আলসার, ওর আন্ডারলাইং কজ হচ্ছে ডায়াবেটিস। তুমি ডায়াবেটিস কন্ট্রোল না করে ওই আলসারে যতই তুমি প্রলেপ দাও না কেন, যতই মলম ঘষো না কেন, ও ঠিক হবে না। স্প্রেডিং আলসারের ক্ষেত্রে আমরা কি করব? After obtaining past culture and sensitivity report, appropriate antibiotics is given, and many solutions are available to treat this slab such as hydrogen peroxide and uzole. Do you know what is hydrogen peroxide? It is a very common thing for the surgeons and the surgical field. যখন একটা ডিভাইটালাইজড টিস্যু থাকে সেখানে যখন আমরা হাইড্রোজেন পারক্সাইড দেই, এখানে বেনিফিট হচ্ছে কি, ডিভাইটালাইজড টিস্যু যখন থাকছে ওই টিস্যুটা অ্যানারোবিক এনভায়রনমেন্টে চলে গেছে, ওর ভিতরে তো অক্সিজেন নাই, ঠিক আছে। অ্যানারোবিক অর্গানিজমগুলো অ্যানারোবিক এনভায়রনমেন্টে বেঁচে থাকে, ঠিক আছে। এবং এই অ্যানারোবিক অর্গানিজম কোনগুলো আছে সেটা তোমরা নাম জেনেছ। তো এই যে অ্যানারোবিক অর্গানিজমগুলো মোস্ট ডেঞ্জারাস, এবং উইথ দিস সার্জনস আমরা সবসময় ওদেরকে জমের মতো ডরাই। ওরা একটা সার্জনকে ক্ষতি করার জন্য অ্যানারোবিক অর্গানিজম ইজ দি সাফিসিয়েন্ট। ওরা এই পচা জায়গায় ওরা বাড়ে, আর ওরা যদি অক্সিজেন পায় ওরা এমনি মরে যায়, ঠিক আছে। এখন হাইড্রোজেন পারক্সাইড যখন আমি একটা পচা জায়গায় বা একটা ব্যাড উন্ডে যখন আমরা দিচ্ছি, আমরা সাসপেক্ট করছি যেহেতু এখানে একটা ডিভাইটালাইজড টিস্যু আছে, ওর ভিতরে অ্যানারোবিক অর্গানিজম গ্রো করছেই। তো আমরা যখন এইটা ওখানে অ্যাপ্লাই করি তখন এটা বুজ হয়, ওখানে একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়। দ্যাট ইজ, এরা ওই যে ফ্রি যে অক্সিজেনটা আছে, এডিশনাল অক্সিজেন মলিকুলটা আছে, ওইটা ওখানে লিবারেট করে। ওরা তখন এটাকে বলে ন্যানসেন্ট অক্সিজেন, ওরা লিবারেট করে ওখানে। এটা যখন লিবারেট করে তখন এই অ্যানারোবিক এনভায়রনমেন্টটা টার্ন হয়ে অ্যারোবিক হয়ে যায়। যখনই অ্যারোবিক হয়ে যায় তখনই অর্গানিজমগুলো কিল হয়ে যায়। তো ও ডাইরেক্টলি অর্গানিজমকে কিল করছে না, ও ইনডাইরেক্টলি করছে বাই চেঞ্জিং দি এনভায়রনমেন্ট, ঠিক আছে। যার ফলে আমরা এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করি টু মেক দি এনভায়রনমেন্ট অ্যারোবিক। ইউজল, ইউরোপীয় ইউনিয়ন সলিউশন, এটা একটা বাজারে পাওয়া যায়। এরা কি করে, যদি আমি কোনো একটা ডিভাইটালাইজড উন্ডে ইউজলটা ইউজ করে থাকি, এটা অনেক সময় দেখবা হলুদ রঙের একটা সলিউশন। এটা যে ডেড যে টিস্যুগুলো আছে ওগুলোকে ওরা খেয়ে ফেলে, ওগুলো একদম ওয়াশ করে দেয়। ডেড টিস্যুগুলো ওয়াশ হয়ে গেলে আমাদের হেলদি টিস্যু পাই। তো এই দুটো আইডিয়া নিয়ে এই দুই ধরনের ড্রাগস আমরা ইউজ করি ড্রেসিংয়ের সময়, আইদার হাইড্রোজেন পারক্সাইড অর ইউজল। হাইড্রোজেন পারক্সাইড poured over the wound, it liberates nascent oxygen which bubbles out and helps in spreading through, উন্ডটাকে আর স্প্রেড করতে দেয় না। ইউজল অলসো
সেপারেটস দি স্ল্যাব, মানে ওরা যে বললাম খেয়ে ফেলে পচা জিনিসগুলো, ওই যে স্ল্যাবগুলোকে ওরা সেপারেট করে দেয়। There are reports that hydrogen peroxide and usual can cause more damage, hence they are no longer used. এটা ইদানিং একটা ক্যাম্পিং শুরু হয়েছে যে হাইড্রোজেন পারক্সাইড এবং ইউজুয়ালের এত ভালো গুণ, এরা এত ভালো মানুষ, বাট দে ইটসেলফ ক্রিয়েট সাম প্রবলেম ফর উন্ড হিলিং। তো সো এটা র্যান্ডামলি আমরা ইউজ করি না। এখনও আমরা র্যান্ডামলি ইউজ করি, বাট অ্যাট লেভেলে যখন আমরা দেখি যে উন্ড ইজ হিলিং স্টেজ, হিলিং উন্ডের ক্ষেত্রে আমরা এই দুটো কখনোই ব্যবহার করি না। ব্যবহার করলে কি হবে, যে যে টিস্যুগুলো গ্রো হচ্ছে ওগুলোকেও ডিস্ট্রাকশান করে দেবে। সো এটা জিনিসটা ভালো, জিনিসটা হেল্পিং, বাট অ্যাট টাইমস ইট ইজ ডেঞ্জারাস। সো উই ইউজড ইট উইথ কশন। হিলিং আলসার যেটা হচ্ছে, যে আলসারটাকে হিলিং স্টেজে আছে, রেগুলার ড্রেসিং আর ডান ফর এ ফিউ ডেজ উইথ অ্যান্টিসেপটিক ক্রিমস সাচ অ্যাজ লিকুইড আয়োডিন, জিঙ্ক অক্সাইড অফ সিলভার সালফারডাইজিন প্রিপারেশান, এগুলো কমার্শিয়ালি প্রিপারেশান আছে। আমরা হিলিং উন্ডগুলোকে রেগুলার ড্রেসিং করি। ইউজুয়ালি আমরা একটা ক্রিম আমাদের কাছে আছে পভিডন আয়োডিন, এটা আমরা কমনলি ইউজ করে থাকি। ক্রনিক আলসারের ট্রিটমেন্টটা এবিট ডিফিকাল্ট, সেটাও আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। ক্রনিক আলসার হলেও তার আন্ডারলাইং কজটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, দেন ইট ইজ ইজি টু ট্রিট। উন্ড হিলিংয়ের জন্য সামটাইমস উই মে ইউজ ইনফ্রারেড রেডিয়েশন, শর্ট ওয়েভ থেরাপি, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলোকে আমরা অনেক সময় উন্ড হিলিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবং কিছু কিছু ক্ষেত্রে যখন ক্রনিক উন্ডের ক্ষেত্রে উন্ড হিল হচ্ছে বাট প্রপারলি হিল হচ্ছে না, আমাদের চারিদিক থেকে এপিথেলিয়াল এসে এপিথেলিয়াইজেশনটা হচ্ছে না, এরকম ক্ষেত্রে উই হেল্প দি উন্ড বাই মিনস অফ স্কিন গ্রাফটিং।